আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি: শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অনুশীলনী 17, লেকচার 2। স্ক্রিনে একটু লক্ষ্য করো, নিচে কি দেখতে পাচ্ছ? নিচে একটা ছক দেওয়া আছে, যেই ছকের মধ্যে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি ও ঘন সংখ্যা মান দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ঘন সংখ্যার নিবেশ সারণী। এই সারণী দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? এই সারণী দিয়ে আমরা গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারি। ঘন সংখ্যার নিবেশ সারণী দিয়ে আমরা গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে পারি। তো আমাদের আজকের পাঠের শিরোনাম হলো পরিসংখ্যান, গড়, মধ্যক ও প্রচুরক। শিক্ষার্থীরা পাঠ শেষে যা শিখতে পারবে তা হলো: 1. ঘন সংখ্যার নিবেশ সারণী থেকে গাণিতিক গড় বের করতে পারবে। 2. ঘন সংখ্যার নিবেশ সারণী থেকে মধ্যকের মান বের করতে পারবে। 3. ঘন সংখ্যার নিবেশ সারণী থেকে প্রচুরকের মান বের করতে পারবে। তো আমরা আজকের লেকচারে সরাসরি চলে যাই। তো আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করি, একটা ঘন সংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে, যেখানে শ্রেণী ব্যাপ্তি ও ঘন সংখ্যা দেওয়া আছে। তাহলে এই সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা পূর্বের লেকচার 1-এ আমরা গাণিতিক গড় নিয়ে আলোচনা করেছি। তো আজকের লেকচারে আমরা একটু গাণিতিক গড় নিয়ে আমরা আলোচনা করব। তো গাণিতিক গড় আমরা পূর্বে যে লেকচারে আলোচনা করেছি, সেখানে অনেকগুলা উপাত্ত দেওয়া ছিল, সেখান থেকে আমরা ট্যালি করে তারপর সেখান থেকে গঠন সংখ্যা বা ঘন সংখ্যা নির্ণয় করে তারপর আমরা মধ্যমান নির্ণয় করে তারপর হচ্ছে আমরা গাণিতিক গড় বের করা হয়েছে। আজকে আমরা সরাসরি গাণিতিক গড়ের যেই ম্যাথটা আমরা দেখাবো, এখানে সরাসরি ঘন সংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে? সরাসরি যদি ঘন সংখ্যার নিবেশ সারণী দেওয়া থাকে, আমাদের মাথায় এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মধ্যমান বের করলেই মধ্যমান এবং ঘন সংখ্যা এই দুইটা গুণ করে যে টোটাল যেটা পাবো, সেটাকে আমি টোটাল ঘন সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা গাণিতিক গড় পেয়ে যাব। তাহলে আমরা প্রথম গড়ের শ্রেণীব্যাপ্তি দেখতেছি 25 থেকে 34। তাহলে 25 থেকে 34, তাহলে আমরা শ্রেণীর মধ্যমান বের করব কিভাবে? মধ্যমান বের করার সূত্র হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ 2। তাহলে আমাদের প্রথম ঘরে শ্রেণী ব্যাপ্তি ছিল 25 থেকে 34। আমাদের প্রথম ঘরে শ্রেণী ব্যাপ্তি ছিল 25 থেকে 34। তাহলে 25 হচ্ছে এখানে শ্রেণীর নিম্নমান, আর 34টা হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান। তাহলে টোটালটা যোগ করি, 34 যোগ 25 ভাগ 2। 34 আর 25-এ আমরা যোগ করলে আমরা পাবো 59 ভাগ 2। আমরা 59কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে তার উত্তর পাবো 29.5।
তাহলে শ্রেণীর মধ্যমান বের করতে গেলে আমাদের যে শ্রেণী ব্যাপ্তি থাকবে, শ্রেণী ব্যাপ্তির নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা খুব সহজেই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে পারবো। স্ক্রিনে একটু লক্ষ্য করো। প্রথমে আমরা শ্রেণী ব্যাপ্তি লিখলাম, তারপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, তারপর হচ্ছে তারপরে গঠন সংখ্যা বা ঘন সংখ্যা FI, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান ইন্টু আমাদের হচ্ছে ঘন সংখ্যা, দুইটা আমরা ইন্টু করব, কাজ করব। তো আমরা প্রথম ঘরে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে আমাদের 25 থেকে 34, এর মধ্যমান আমরা অলরেডি দেখানো হয়েছে 25 থেকে 34, দুইটা যদি আমরা যোগ করি 25 যোগ 34, এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করে যোগ করি তাহলে আমরা পাবো 59 ভাগ 2, তাহলে 59কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 29.5। তার পরবর্তী ঘরে আমাদের দেওয়া আছে 35 থেকে 44, তাহলে 35 হচ্ছে শ্রেণীর নিম্নমান, 44 হচ্ছে শ্রেণীর উচ্চমান, তাহলে 35 যোগ 44 ভাগ 2, 35 আর 44 যোগ করলে আমরা পাবো 79 ভাগ 2, 79কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 39.5। তারপরের ঘরে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে আমাদের 45 থেকে 54, তাহলে 45 থেকে 54, তাহলে 45 হচ্ছে শ্রেণীর নিম্নমান এবং 54 হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান, তাহলে 45 যোগ 54 ভাগ 2, 45 আর 54 যোগ করলে আমরা পাবো 99 ভাগ 2, তাহলে 99কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 49.5। তারপর হচ্ছে 55 থেকে 64, আমরা এখানে শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 55, ঊর্ধ্বসীমা হচ্ছে 64, 55 যোগ 64 ভাগ 2, তাহলে দুইটা যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে 55 আর 64 যোগ করলে আমরা পাবো 119 ভাগ 2, 119কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 59.5। একটু তোমরা যদি একটু লক্ষ্য করো শ্রেণীর প্রত্যেকটা মধ্যমানই, কারণ আমরা দেখতেছি শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে 10 ব্যবধান, শ্রেণী ব্যাপ্তির মধ্যে 25 থেকে 34 ব্যবধান ছিল 10, তাহলে মধ্যমান আমরা প্রথম মধ্যমান বের করার পর 10 ব্যবধান করে আমরা বসাই দিলেই কিন্তু হবে। যেমন প্রথম মধ্যমান আমরা বের করা হয়েছে 29.5, তাহলে আমাদের এখানে 10 ব্যবধান যদি আমরা করি, 29.5-এর সাথে যদি 10 ব্যবধান করি তাহলে আমাদের পরবর্তী ঘরে আসবে 39.5, তারপরের ঘরে আরও 10 ব্যবধান হবে 49.5, তারপরের ঘরে 59.5। আমরা চাইলে 65 থেকে 74-এর ঘরে কত হবে আমরা খুব সহজেই বলে দিতে পারবো, 69.5। তাহলে এখানে জাস্ট 10 করে আমরা জাস্ট বাড়বে আর কি। এখন একইভাবে 75 থেকে 84-র ঘরে শ্রেণীর মধ্যমান কত হবে আমরা খুব সহজেই বলতে পারবো 79.5। একইভাবে 85 থেকে 94 এর শ্রেণীর মধ্যমান আমাদের কত হবে তা খুব সহজেই বলতে পারবো 89.5। এখন আমাদের কাজ হচ্ছে এই শ্রেণীর মধ্যমান এবং ঘন সংখ্যা আমরা গুণ করতে হবে। তাহলে প্রথম ঘরে আছে 29.5 গুণ ঘন সংখ্যা হচ্ছে 5, দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 147.5। দ্বিতীয় ঘরে আছে 39.5 গুণ 10, আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 395। তারপর তৃতীয় নম্বর ঘরে আছে আমাদের শ্রেণীর মধ্যমান আছে 49.5 গুণ 15, আমরা পাবো 742.5। তারপরে ঘরে আছে আমাদের 59.5 গুণ 20, তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা পাবো 1190। তারপর হচ্ছে 69.5 গুণ 30, আমরা এটা যদি গুণ করি তাহলে পাবো 2085। 79.5 গুণ 16, আমরা পাবো 1272। 89.5 গুণ 4, আমরা পাবো 358। তাহলে এখন টোটালটা বের করব। এই টোটালটা বের করা মানে হচ্ছে টোটালটা সমষ্টি বের করে, সমষ্টি মানে হচ্ছে সাম।
সামেশন অফ এক্স আই ইন্টু এফ আই, এটা আমরা যদি টোটালটা যোগ করি আমরা পাবো 6190। 6190। তো এখন আমরা টোটাল ঘন সংখ্যা আমরা n সমান সমান পেলাম 100। টোটাল ঘন সংখ্যা আমরা n সমান সমান পেলাম 100 এবং সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই এর মান পেলাম 6190। তো আমরা গাণিতিক গড় সমান সমান জানি সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই বাই এন। তাহলে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই এর মান হচ্ছে 6190 ভাগ 100। তাহলে দুইটাকে আমরা যদি ভাগ করি ক্যালকুলেশন করে আমরা পাবো 61.9। তাহলে নির্ণয় গাণিতিক গড়ের উত্তর হবে আমাদের 61.9। তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা যদি মধ্যমান বের করতে পারি তাহলে মধ্যমান এবং গঠন সংখ্যা বা ঘন সংখ্যা গুণ করে যে টোটালটা পাবো একে আমরা টোটাল গঠন সংখ্যা বা ঘন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা খুব সহজেই গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে মধ্যক। একটি স্ক্রিনে লক্ষ্য করো, দেওয়া আছে অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলার মানই হবে উপাত্তের মধ্যক। এর মানে কি আমরা অষ্টম শ্রেণীতে শিখলাম, এলোমেলো করে মানগুলা যখন দেওয়া থাকবে একে আমরা ক্রমান্বয়ে সাজাবো। যেমন এখানে এরকম দেওয়া আছে 2, 5, আবার 1, 3 এরকম করে যখন দেওয়া আছে তখন আমি এটাকে সাজাবো 1, 2, 3, 5 এভাবে যখন আমি সাজাবো, সাজানোর পর এর মাঝখানে যেটা থাকবে সেটাই হবে মধ্যক। যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n+1/2 তম পদের মান। যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n+1/2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/2 তম ও n/2+1 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। যদি আমাদের বিজোড় হয় আমাদের মধ্যক হবে n+1/2 তম পদের মান। আর যদি মধ্যক জোড় হয় তাহলে আমাদের মধ্যক হবে n/2 তম ও n/2+1 তম পদের সাংখ্যিক মানের গড়। তাহলে এখানে সূত্র ব্যবহার না করে এবং ব্যবহার করে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো। একটি স্ক্রিনে লক্ষ্য করো, দেওয়া আছে নিচে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের ঘনসংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে, এর মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে 50 জন শিক্ষার্থীর ঘনসংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে, এর মধ্যে প্রাপ্ত নাম্বার ও ঘনসংখ্যা দেওয়া আছে। তো এর আমরা মধ্যক নির্ণয় করব। তো আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে। তাহলে প্রথম ঘরে মধ্যকের মান ছিল আমাদের 45 আর ঘনসংখ্যা ছিল 3। ক্রমযোজিত ঘনসংখ্যা মূলত ঘনসংখ্যার উপরই নির্ভর করবে। তাহলে প্রথম ঘরে আমাদের প্রাপ্ত নম্বর আর তারপর হচ্ছে এখানে দেওয়া আছে 45 আর ঘনসংখ্যা দেওয়া আছে 3। তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা প্রথম ঘরে 3ই হবে। দ্বিতীয় ঘরে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 50, ঘনসংখ্যা দেওয়া আছে 2। এখন এর ক্রমযোজিত ঘনসংখ্যা হবে প্রথমটার সাথেই 2 যোগ হবে, তাহলে 3 + 2 তাহলে হবে আমাদের 5। আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ক্রমযোজিত ঘনসংখ্যা আমরা বের করতে হবে। তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা মূলত ঘনসংখ্যার উপর নির্ভর করবে। ঘনসংখ্যা প্রথম ঘরে যেটা আছে ওইটাই থাকবে, দ্বিতীয় ঘরে যেটা আসবে ঘনসংখ্যা প্রথমটার সাথে যোগ করে নিতে হবে। এভাবে ক্রমান্বয়ে আমরা করব।
তাহলে প্রাপ্ত নাম্বার যেখানে 50 সেখানে ঘনসংখ্যা দেওয়া ছিল 2, তাহলে এখানে ক্রমযোজিত ঘনসংখ্যা হবে 3 প্লাস 2, তাহলে হবে 5। তারপরে ঘরে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 60, ঘনসংখ্যা দেওয়া আছে 5, তাহলে এই টোটালটা সব যোগ করতে হবে, 3 প্লাস 2 প্লাস 5 যোগ করলে হবে 10। তারপর আছে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 65, এর ঘনসংখ্যা দেওয়া আছে 4, তাহলে ওই 10-এর সাথে 4 যোগ করলে হবে আমাদের 14। তারপর আছে 70 আমাদের এই যে ঘনসংখ্যা দেওয়া আছে 10, ওই 14-র সাথে আমাদের 10 যোগ করলে হবে 24। তারপরে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 75-এ আমাদের ঘনসংখ্যা দেওয়া আছে 15, তাহলে ওই 24-এর সাথে 15 যোগ করলে আমরা পাবো 39। প্রাপ্ত নাম্বারের ঘরে আমাদের দেওয়া আছে 80, ঘনসংখ্যা দেওয়া আছে 5, ওই 39-এর সাথে 5 যোগ করলে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো 44। প্রাপ্ত নম্বরের ঘরে দেওয়া আছে আমাদের 90, আর আমাদের ঘনসংখ্যা দেওয়া আছে 3, 44-এর সাথে 3 যোগ করলে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো 47। প্রাপ্ত নম্বর আমাদের দেওয়া আছে 95, ঘনসংখ্যা দেওয়া আছে আমাদের 2। এখন ক্রমযোজিত ঘনসংখ্যা ওই 47-এর সাথে 2 যোগ করলে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো 49। প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 100, ঘনসংখ্যা দেওয়া আছে 1, ওই 49-এর সাথে 1 যোগ করলে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো 50। তাহলে আমরা দেখতেছি যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত ঘনসংখ্যাটা না বের করলে আমাদের মধ্যক নির্ণয় করা যাবে না। তাহলে এখানে আমরা টোটাল ঘনসংখ্যা আমরা n সমান সমান পেলাম 50, n সমান সমান পেলাম 50, যা জোড় সংখ্যা। nটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে মধ্যক যদি জোড় হয় n, আমাদের ঘনসংখ্যা n যদি জোড় হয়, তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের দুইটি সাংখ্যিক মানের গড়। তাহলে এখন এর আমরা পেলাম n/2, n এর মান হচ্ছে 50, তাহলে 50/2 তম প্লাস আবার n+2 প্লাস 1, তাহলে 50/2 প্লাস 1 তম পদ ভাগ 2, তাহলে 50-কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 25তম পদ, প্লাস 50/2 মানে হচ্ছে আমাদের 25 প্লাস 1, তাহলে 26তম পদ, তাহলে 25তম পদ প্লাস 26তম পদ ভাগ 2। এখন আমাদের বের করতে হবে 25তম পদ কোন ঘরে অবস্থান করে। একটু লক্ষ্য করো, ক্রমযোজিত ঘনসংখ্যা বের করার উদ্দেশ্য কি? ক্রমযোজিত ঘনসংখ্যার মানের উপর নির্ভর করেই কিন্তু আমি বলতে পারবো এটা কোন ঘরে অবস্থান করে। যেমন 24 70-এর ঘরে অবস্থান করে, 70-এর ঘরে অবস্থান করে 24, ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 24, ওখানে লাস্ট কিন্তু 24, তাহলে 25 গিয়ে কোন ঘরে পড়ছে? 25 গিয়ে পড়ছে 39-এর ঘরে। তাহলে 39-এর ঘরে আমাদের শ্রেণীর প্রাপ্ত মান কত? হচ্ছে 75। তাহলে 39-এর ঘরে শ্রেণীর প্রাপ্ত মান হচ্ছে আমাদের 75। তাহলে 39-এর ঘরের মধ্যেই কিন্তু আমাদের 25 বিদ্যমান। যদি এখানে 25তম না থেকে যদি 23তম হইতো, তাহলে 23 অবশ্যই 24, যে ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 24 সেখানে আমাদের বিদ্যমান হতো। তাহলে 39তম ঘরেই আমাদের 25তম পদ বিদ্যমান। তাহলে ক্রমযোজিত ঘর যেখানে 39 তার মধ্যে আমাদের 25তম পদ আছে, তাহলে ওই ঘরে আমাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 75। একইভাবে 26তম পদ ওই 39, ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 39 সেখানেই বিদ্যমান, তাহলে ওই ঘরে প্রাপ্ত নম্বর হচ্ছে আমাদের 75। যদি এখানে 26তম পদ না এসে যদি এখানে 21তম পদ আসতো, বা এখানে যদি 21তম পদ আসলে কোন ঘরে অবস্থান করতো? 21তম পদ আসলে 24, ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 24 তাক সেখানে অবস্থান করতো। যদি বলতো যে 9তম পদ কোথায় অবস্থান করতো, তাহলে 9তম পদ হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 10 সেখানে কি অবস্থান করতো? কারণ সেখানে 10 থেকে শুরু, তাহলে 9 অবস্থান করবে কোথা থেকে? 9 অবস্থান করবে আমাদের টোটাল 5-এর ঘর থেকে। তাহলে আমরা খুব সহজেই যে আমরা যে পদ বের হবে, পদটা ক্রমযোজিত ঘনসংখ্যার উপর নির্ভর করে প্রাপ্ত নম্বর বসিয়ে দিলে হবে। তাহলে 75 প্লাস মানে টোটাল হচ্ছে 75 যোগ 75 ভাগ 2, 75-এ যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 75 হচ্ছে 150 ভাগ 2, আমরা পাবো 75। তাহলে সুতরাং শ্রেণী নির্ণয় মধ্যক হচ্ছে 75। একটি স্ক্রিনে লক্ষ্য করো,
আমাদের আরেকটা মধ্যকের ম্যাথ দেওয়া আছে নিচে 51 জন শিক্ষার্থীর উচ্চতার ঘনসংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। তাহলে এর মধ্যক নির্ণয় করতে গেলে আমার প্রথমে মনে রাখতে হবে যা দেওয়া আছে তা তো থাকবেই, তার সাথে ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে। তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা, আমাদের প্রথম ঘরে ঘনসংখ্যা ছিল 4, তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা 4ই হবে। দ্বিতীয় ঘরে ঘনসংখ্যা ছিল 6, তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা আগের তার সাথে যোগ হবে, তাহলে 6 + 4 হবে 10। তৃতীয় ঘরে ঘনসংখ্যা আছে 12, এই 10-এর সাথে 12 যোগ করলে আমাদের ক্রমযোজিত ঘনসংখ্যা হবে 22। চতুর্থ ঘরে আমাদের ঘনসংখ্যা আছে 16, এই 22-এর সাথে 16 যোগ করলে আমরা পাবো 38। তারপরে ঘরে ঘনসংখ্যা দেওয়া আছে আমাদের 8, ওই 8-এর সাথে 38 যোগ করলে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো 46। তারপরের ঘরে সবার শেষের ঘরে ঘনসংখ্যা দেওয়া আছে 5, আমাদের এর ক্রমযোজিত ঘনসংখ্যা হবে 46 যোগ 5, তাহলে হবে 51। তাহলে আমরা দেখতেছি এখানে এন হচ্ছে 51, যা বিজোড় সংখ্যা। যদি আমাদের বিজোড় সংখ্যা নির্দেশ করে তাহলে বিজোড় সংখ্যা নির্দেশ করার সূত্র হচ্ছে n+1/2। এর মধ্যকের সূত্র হচ্ছে n+1/2। তাহলে এন এর মান হচ্ছে 51, তাহলে 51 যোগ 1/2, 51 আর 1 যোগ করলে হচ্ছে 52, 52/2, 52কে আমরা 2 দ্বারা ভাগ করলে 26তম পদ। তাহলে 26 মানটা কোন ঘরে অবস্থান করে? তাহলে এটা আমরা কিভাবে ধরবো? এটা অবশ্যই ক্রমযোজিত ঘনসংখ্যা দিয়ে ধরতে হবে। যেমন 26তম পদের মান, তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 22, ওখানে লাস্ট বর্ডার ছিল 22, 22-এ অবস্থান করে। তাহলে 26 কোথায় অবস্থান করে? 26 অবস্থান করে আমাদের, একটু যদি লক্ষ্য করো স্ক্রিনে, আমাদের 26 অবস্থান করে 38তম পদের মধ্যে। কারণ এখানে লাস্ট সীমানা হচ্ছে 38, শেষ সীমানা হচ্ছে 38। কারণ 38-এর পরে যদি 39 আসে তাহলে সেটা 46-এর মধ্যে অবস্থান করে। তাহলে যেমন তার আগের ঘরে আছে ক্রমযোজিত ঘনসংখ্যা আছে 22, তাহলে এখানে লাস্ট বর্ডার কিন্তু 22। তাহলে ক্রমযোজিত ঘনসংখ্যা যেখানে 38, সেখানে লাস্ট বর্ডার হচ্ছে 38, তাহলে এর মধ্যে অবশ্যই 26তম পদ আছে। তাহলে ওই ঘরে আমাদের উচ্চতার মানটা কত দেওয়া আছে? ওই ঘরে আমাদের উচ্চতার মান হচ্ছে 165। তাহলে সুতরাং নির্ণয় মধ্যক সমান সমান 165 সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে তাই 165 সেন্টিমিটার। তো আমরা পরবর্তী টপিক আলোচনা করব প্রচুরক। স্ক্রিন একটু লক্ষ্য করো, অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি যে কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। তো আমরা এক কথায় বলতে পারি কোনো উপাত্তে যেই সংখ্যাটা একাধিকবার মানে সর্বোচ্চবার আছে, একটা উপাত্তের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তো তার মধ্যে যেই সংখ্যাটা সর্বাধিকবার আছে সেই সংখ্যাটাই হবে উপাত্তের প্রচুরক। একটি উপাত্তের এক বা একাধিক প্রচুরক হতে পারে, একটা উপাত্তের এক বা একাধিক প্রচুরক হতে পারে। কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচুরক নেই। তোমরা একটু সকলেই একটু মনোযোগ দাও, তোমরা প্রত্যেক স্টুডেন্ট খাতা কলম নিয়ে এই লেখাটা একটু নোট করো যে একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে এবং কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই। এটা তোমাদের নোট করতে কেন বললাম, প্রায় সময় সৃজনশীলের কতে এরকম প্রশ্ন থাকে। অনেক সময় উপাত্তের মধ্যে কোনো সংখ্যা একাধিকবার থাকে না, আবার অনেক সংখ্যা একাধিকবার অনেক সংখ্যাই থাকে। তো এরকম প্রায় সময়ই আমাদের সৃজনশীলের কতে দেওয়া থাকে যেখানে প্রচুরক নির্ণয় করো। তোমরা হয়তো বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি একটু দেখো তাহলে দেখবা যে প্রায় পরীক্ষাতেই কতে কিন্তু এখানে প্রচুরক থেকে এই দুইটা লাইন থেকে অনেক সময় প্রশ্ন করে বসছে। তো একটু লক্ষ্য করো এখানে সূত্র ব্যবহার করে কিভাবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হয় তাই আলোচনা করা হলো। শ্রেণীবিন্যস্ত বা শ্রেণী ব্যাপ্তি উপাত্তের প্রচুরক নির্ণয় আমরা করব, তার প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L+F1/F1+F2 ইন্টু H।
শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে প্রচুরক সমান সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে এখানে আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে এখানে এল কি, F1 কি, F2 কি, এইচ কি। তাহলে আমরা এগুলার একটু পরিচয়টা একটু লক্ষ্য করি। এখানে এল হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। এল হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা। যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে তার ঘনসংখ্যা থেকে পূর্বের ঘনসংখ্যা যদি আমরা বাদ দিই সেটা পাবো F1। আর যদি যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার ঘনসংখ্যা থেকে যদি পরের ঘনসংখ্যা আমরা বিয়োগ করি, বাদ দিই, তাহলে আমরা পাবো F2। আর এইচ হলো শ্রেণী ব্যাপ্তি। তো আমরা সরাসরি প্রচুরকের একটু এক্সাম্পল দেখি, লক্ষ্য করি। স্ক্রিনে দেখো একটা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণী ব্যাপ্তি ও ঘনসংখ্যা দেওয়া আছে। তাহলে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের অতিরিক্ত কোনো অংশের কাজ করা লাগবে না, কিছু বের করা লাগবে না। যেই আমাদের ঘনসংখ্যার নিবেশ সারণী দেওয়া থাকবে সেখান থেকে আমি প্রচুরক খুব সহজেই বের করতে পারবো। কিন্তু মধ্যক বের করতে পারলে অবশ্যই আমাদের ক্রমজিত ঘনসংখ্যা অতিরিক্ত বের করা লাগে। আমরা প্রত্যেকে একটু আমরা হয়তো এই লেকচারের মধ্যে পূর্বে হয়তো দেখানো হয়েছে। তাহলে আমরা এখন প্রচুরক দিকে একটু লক্ষ্য করি। আমাদের স্ক্রিনে যেই ঘনসংখ্যার নিবেশ সারণী দেওয়া আছে, এখানে শ্রেণী ব্যাপ্তি ও ঘনসংখ্যা। তাহলে প্রথম ঘরের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 35, ঘনসংখ্যা দেওয়া আছে 3। শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 36 থেকে 41, ঘনসংখ্যা 10। তারপর হচ্ছে 42 থেকে 47, ঘনসংখ্যা দেওয়া আছে 18। 48 থেকে 53, এখানে ঘনসংখ্যা দেওয়া আছে 25। 54 থেকে 59, ঘনসংখ্যা দেওয়া আছে 8। 60 থেকে 65, এখানে ঘনসংখ্যা দেওয়া আছে 6। তাহলে আমরা আমাদের প্রচুরক বের করতে হলে আমাদের এটা জানতে হবে যে যেই ঘরে সর্বোচ্চ সংখ্যা আছে সেখানেই প্রচুরক, সেটাই আমাদের প্রচুরক হবে। তাহলে আমরা দেখতেছি সর্বোচ্চ ঘনসংখ্যা আছে 48 থেকে 53 শ্রেণীতে। সর্বোচ্চ ঘনসংখ্যা আছে 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে আমরা বলবো যেখানে ঘনসংখ্যা সর্বাধিক 25 আছে 48 থেকে 53 শ্রেণীতে, তাহলে ওই শ্রেণীটি প্রচুরক অবস্থান করে। তাহলে অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। তাহলে আমরা প্রচুরকের সূত্র জানি, শ্রেণীবিন্যস্তর ক্ষেত্রে প্রচুরকের সূত্র জানি এল প্লাস F1 বাই F1 ইন্টু F2 ইন্টু এইচ। তাহলে এখানে এলটা হচ্ছে শ্রেণী, যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে তার নিম্ন সীমা। তাহলে তার নিম্ন সীমা 48 থেকে 53, তার নিম্ন সীমা 48 থেকে 53 হলে তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 48 আর 53 হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে এখানে এল সমান সমান 48। তাহলে এইচ, আমরা এইচ সমান সমান জানি শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী ব্যাপ্তি একটু লক্ষ্য করি, 30 থেকে 35, তাহলে 30, 31, 32, 33, 34, 35, তাহলে 6। তাহলে শ্রেণীব্যাপ্তি এইচ সমান সমান হচ্ছে 6। তোমরা অনেক শিক্ষার্থী আসো 30 থেকে 35 মানে শ্রেণীব্যাপ্তি অনেক সময় 5 লিখে দাও। এভাবে কিন্তু 5 লিখবা না, মুখস্থ লিখবে না। অবশ্যই শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে প্রয়োজন একটু কাউন্ট করে নিবা। যেমন 30 থেকে 35, 30 সহকারে ধরতে হবে। 30, 31, 32, 33, 34, 35, তাহলে আমাদের কয়টা সংখ্যা হলো? 6টা। তাহলে শ্রেণীব্যাপ্তি এইচ সমান সমান 6। তাহলে F1, আমাদের F1 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে সেই শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা। তাহলে প্রচুরক আমরা অবস্থান করে 48 থেকে 53 শ্রেণীতে, তাহলে এখানে এর ঘনসংখ্যা হচ্ছে 25 বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা হচ্ছে 18। তাহলে 25 বিয়োগ 18, তাহলে আমরা পাবো 7। একইভাবে F2, যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে তারপর সেই শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা হচ্ছে 25 বিয়োগ 8। তাহলে 25 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে আমরা পাবো 17।
তো স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমরা প্রচুরক সমান সমান লিখলাম এল প্লাস F1 ইন্টু এইচ বাই F1 প্লাস F2। তাহলে এখন আমরা এল এর মান হচ্ছে 48, আমরা এল এর মানটা বসিয়ে দিলাম, প্লাস F1 এর মান হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা বাদ দিব, তাহলে 25 থেকে 18 বাদ দিলে আমরা পেলাম 7। আর F2 হচ্ছে 25 থেকে আমরা পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা বাদ দিব, তাহলে আমরা 25 থেকে 8 বাদ দিলে আমরা পাবো 17। তাহলে 48 প্লাস, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আমাদের ব্যবধান কতটুকু, আমরা টোটাল মানটা আমরা বসায় দেওয়া হয়েছে। এল এর মান 48 প্লাস F1 এর মান হচ্ছে 7 ইন্টু এইচ এর মান হচ্ছে 6 বাই F1 এর মান হচ্ছে 7 প্লাস F2 এর মান হচ্ছে আমাদের 17। তাহলে টোটালটা আমি এখন যদি যোগ করি, এখন 48 যোগ 7 ইন্টু 6, যেমন 7 যোগ 17, এই দুইটা আমরা যোগ করে পাবো 24, তাহলে 7/24। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কিভাবে ক্যালকুলেশন করব, 48 রেখে দিব, প্লাস 7 ইন্টু 6, 7 আর 6 আমরা গুণ করব, 6 7 42, এই 42কে 24 দ্বারা আমরা ভাগ করব। 42কে 24 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.75, 1.75 আমরা পাবো। তাহলে 48 যোগ 1.75, তাহলে আমরা পাবো 49.75, 49.75। তাহলে নির্ণয় প্রচুরকের মান হবে 49.75। তাহলে আমরা খুব সহজেই, আমরা যদি সূত্র জানি এবং কোনটা কি, আমরা যদি সূত্রের মধ্যে কোনটা কি সেটা যদি বুঝে থাকি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। আমরা অনেক শিক্ষার্থীরা আছি যারা সূত্র মুখস্থ করি, কিন্তু সূত্রের প্রয়োগ বা সূত্র কিভাবে বুঝে বুঝে করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু সেভাবে কাজ করতে পারি না। তো আমরা অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে সূত্রটা মুখস্থ না করে একটু জাস্ট প্রয়োগটা ভালো করে দেখব, মন দিয়ে দেখব। একটা সূত্র মুখস্থ পারলাম, লিখলাম, কিন্তু তার ডাটা যদি আমরা বসাইতে না পারি, তাহলে সেই সূত্র মুখস্থ করে কোনো লাভ নেই। আমরা যাতে ডাটাও বসাইতে পারি, ডাটাও সেখান থেকে কালেক্ট করতে পারি, কোনটার মান কি কোনটার মান কি, এটা যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা সেটা প্রচুরক হোক, সেটা মধ্যক হোক, সেটা গড় হোক, আমরা খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা পরবর্তী এক্সাম্পল একটু লক্ষ্য করি প্রচুরকের। নিচের সারণীটি লক্ষ্য করো, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, ঘন সংখ্যা দেওয়া আছে, এর প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। একটু স্ক্রিনে লক্ষ্য করো, আমাদের যে সারণী দেওয়া আছে, এখানে শ্রেণী ব্যাপ্তি, এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে 31 থেকে 40, ঘন সংখ্যা দেওয়া আছে 4, 41 থেকে 50 এর ঘন সংখ্যা দেওয়া আছে 6, 51 থেকে 60 এর ঘন সংখ্যা দেওয়া আছে 8, 61 থেকে 70 এর ঘন সংখ্যা দেওয়া আছে আমাদের 12, 71 থেকে 80 এর ঘন সংখ্যা দেওয়া আছে আমাদের 9, 81 থেকে 90 এর ঘন সংখ্যা দেওয়া আছে আমাদের 7, 91 থেকে 100 এর ঘন সংখ্যা দেওয়া আছে আমাদের 4। আমরা জানি প্রচুরক বের করতে গেলে যেখানে ঘন সংখ্যা সর্বাধিক, তাহলে সেখানে হবে প্রচুরক শ্রেণী অবস্থিত। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে 12 সংখ্যাটা সর্বাধিক দেওয়া আছে, ঘন সংখ্যা 12 সর্বোচ্চ। তাহলে আমরা এখানে বলবো, এখানে ঘন সংখ্যা সর্বাধিক 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে এখানে 61 থেকে 70 শ্রেণীতে প্রচুরক অবস্থান। তাহলে প্রচুরক অবস্থান হলে, তাহলে প্রচুরকের আমরা সূত্র জানি, প্রচুরক সমান সমান এল প্লাস F1 ইন্টু এইচ বাই F1 প্লাস F2। একটু লক্ষ্য করো তোমরা স্ক্রিনে, এখানে কিন্তু এল সমান সমান চলে আসছে, এখানে এল প্লাস হবে, লাল চিহ্ন দিয়ে আমি এখানে চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রচুরক সমান সমান এল প্লাস F1 ইন্টু এইচ বাই F1 প্লাস F2। তাহলে এখানে আমরা এখন প্রত্যেকটা যে সূত্রের মধ্যে প্রত্যেকটা টার্ম আছে, প্রত্যেকটা টার্মের মান আমরা ধরে বের করতে হবে যে শ্রেণীতে প্রচুরক অবস্থান করে। যেমন প্রচুরক অবস্থান করে 61 থেকে 70 শ্রেণীতে, তাহলে এখানে এলটা আছে যেই শ্রেণীতে অবস্থান করে তার নিম্ন মান, তাহলে নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা এল সমান সমান হচ্ছে 61।
F1 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে তার ঘন সংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর ঘন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে তার ঘন সংখ্যা হচ্ছে আমাদের 12 থেকে পূর্ববর্তী ঘন সংখ্যা হচ্ছে আমাদের 8। তাহলে F1 সমান সমান 12 মাইনাস 8 সমান সমান হচ্ছে 4। F2 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক অবস্থান করে তার ঘন সংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর ঘন সংখ্যা। তাহলে 12 বিয়োগ 9, তাহলে আমরা পাবো 3। শ্রেণী ব্যাপ্তির মান 31 থেকে 40। আমরা অনেকেই মুখস্থ হয়তো 10 বলতে পারবো, কিন্তু 10 আসলে ব্যবধান 10 হবে না, 9 আসবে। 31 থেকে 40 মানে 40 বিয়োগ 31 আমরা বাদ দিলে 9 পাবো। কিন্তু আমরা অবশ্যই শ্রেণী ব্যাপ্তি করার ক্ষেত্রে আমরা অবশ্যই গণে নেওয়াটা বেস্ট। গণে নিলে আমাদের একুরেট আমরা পাবো। যেমন 31 হাতের যে কর আছে, করে প্রত্যেকে গণে নাও। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে শ্রেণী ব্যবধান এইচ সমান সমান হচ্ছে আমাদের 10। তাহলে এখন আমরা প্রচুরক সমান সমান বলবো L প্লাস F1 ইন্টু H বাই F1 প্লাস F2। তাহলে এখন আমি সবগুলোর ভ্যালু বসাই দিব। এল এর মান হচ্ছে 61 যোগ F1 এর মান হচ্ছে 4 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, F1 এর মান হচ্ছে 4 যোগ F2 এর মান হচ্ছে 3। তাহলে এখন আমি টোটালটা আমি ক্যালকুলেশন করব, একটু লক্ষ্য করো। 61 প্লাস 4 ইন্টু নিচে যে যোগটা করব 4 প্লাস 3 মানে হচ্ছে 7 ইন্টু 10। এখন আমি টোটালটার কাজ কিভাবে করব? 61 প্লাস এই 4 এবং 10 গুণ করে নিব। 4 10 40 ভাগ 7। তাহলে 61 প্লাস 40 ভাগ 7, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.7। তাহলে 61-র সাথে 5.7 আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 66.7। তাহলে নির্ণয় প্রচুরকের মান হচ্ছে 66.7। তাহলে আমরা খুব সহজেই প্রচুরকের সূত্র জানলে, তার প্রয়োগ জানলে আমরা খুব সহজেই প্রচুরক নির্ণয় করতে পারবো। একক কাজ, তোমরা বাসায় একা একা একটু প্র্যাকটিস করবা। নিচে ঘনসংখ্যা নিবেশ সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আমাদের যে ঘনসংখ্যা দেওয়া আছে এর নিবেশ সারণী থেকে আমাদের মধ্যক বের করতে বলা হয়েছে। আমরা মধ্যকের কিন্তু শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে মধ্যক একরকম হবে, শুধুমাত্র নর্মাল প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এখানে কোনো শ্রেণী ব্যাপ্তি নেই, তার মধ্যক একরকম হবে। আমরা আজকে লেকচারে যেমন শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই এরকম মধ্যক নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। তার জোড় হলে সূত্র হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ 2। এরকম করে মধ্যকের মান আমরা বের করার অঙ্ক দেখানো হয়েছে। আর যদি বিজোড় হয় n এর মান, তাহলে সূত্র হচ্ছে n প্লাস 1/2তম পদের মান। তো আমরা শ্রেণী ব্যাপ্তি নিয়ে আমাদের কোনো মধ্যকের কোনো সূত্র হয়তো দেখানো হয় না, আমাদের পরবর্তী লেকচার 3তে আমরা আলোচনা করব। কিন্তু তোমরা আসলে কতটুকু প্র্যাকটিস করতে পারবা বা তোমরা হয়তো বইয়ের সহযোগিতা নিয়ে করতে পারবা কিনা, এই জন্য তোমাদের একক একটা কাজ দেওয়া আছে যেখানে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আজকের লেকচার থেকে কতটুকু শিখলাম, কি শিখলাম তার উপর মূল্যায়ন। যেমন মূল্যায়ন 1-এ দেওয়া আছে 11, 12, 11, 12, 13, 17, 14, 15, 16 সংখ্যাগুলোর মধ্যক কত? এই মধ্যক আমরা খুব সহজেই বের করতে পারবো। মধ্যকটাকে আমরা ক্রমান্বয়ে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজাবো। সাজানোর পর যেই সংখ্যাটা মাঝখানে থাকবে, মাঝ বরাবর থাকবে, সেটাই হবে তার মধ্যক। 2তে দেওয়া আছে 11, 12, 13, 14, 15, 16 সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? তাহলে আমি এই সংখ্যাগুলোর গাণিতিক গড় বের করতে গেলে আমরা টোটালটাকে যোগ করে, টোটাল সব সংখ্যাগুলা যেমন 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15 যোগ 16, এই টোটালটাকে আমরা যোগ করে কয়টা নাম্বার আছে সেই নাম্বার দ্বারা ভাগ করলে আমরা গাণিতিক গড় পেয়ে যাব। তারপরে 3-এ দেওয়া আছে 11, 12, 13, 11, 12, 14, 15, 16 সংখ্যাগুলোর প্রচুরক কত? তাহলে প্রচুরক কত আমরা কিভাবে পাবো? যেই সংখ্যাগুলা একাধিকবার আছে সেটাই হচ্ছে প্রচুরক, সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে একটা অনেকগুলা সংখ্যার মধ্যে একাধিক সংখ্যা থাকতে পারে। যেমন এখানে যদি লক্ষ্য করো, এখানে কিন্তু একাধিক সংখ্যা অনেকগুলো আছে। যেমন 11 2বার আছে,
12 দুইবার আছে, আর কোনো সংখ্যা কিন্তু এখানে প্রচুর, তাহলে 11 12 দুইটাই প্রচুরক। তাহলে একটু আমরা আজকের লেকচারের আলোকে আমরা দুইটা বাড়ির কাজ সাজানো হয়েছে। প্রথম বাড়ির কাজ হলো একটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, একটা ঘনসংখ্যা নিবেশ সারণী যেখানে শ্রেণী ব্যাপ্তি এবং ঘনসংখ্যা দেওয়া আছে। উপরের সারণীটি লক্ষ্য করো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। ক, ক্রমযোজিত ঘনসংখ্যা নির্ণয় করো। খ, প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। গ, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো আমরা খুব সহজেই যে ঘনসংখ্যা নিবেশ সারণী দেওয়া আছে এখান থেকে খুব সহজেই ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে পারবো, কারণ আমরা জানি যেই ঘনসংখ্যা দেওয়া আছে তার প্রথম ঘরে ঘনসংখ্যা ক্রমযোজিত ঘনসংখ্যার ক্ষেত্রে ঠিক থাকবে, তার পরবর্তী ঘরে প্রথমটা ওইগুলা যোগ হয়ে আসবে। আর প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করা খুবই সহজ। এখানে শ্রেণীর মধ্যমান আমরা বের করব, মধ্যমান বের করে শ্রেণীর ঘনসংখ্যার সাথে গুণ করে দিব, সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই বাই এন, এইটা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। তারপর হচ্ছে ওই যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের ক্রমযোজিত ঘনসংখ্যা লাগবে। আমরা পরবর্তী বাড়ির কাজে চলে যাই। আমাদের পরবর্তী বাড়ির কাজ দেওয়া আছে, একটা ঘনসংখ্যা নিবেশ সারণী দেওয়া আছে, সেখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো এই দুইটা বাড়ির কাজ তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবো। এই ছিল আজকের মতো লেকচার। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খুদা হাফিজ।